ও আচ্ছা, এই বাত। আহারে বান্দির মেঘ, আগে বলবি তো। যাকগে, শোন বান্দির মেঘ, এক কাজ কর তবে। শুধু শুধু কষ্ট করে কেচি দিয়ে গোড়া থেকে চুল কাটতে হবে না। আমি তোকে ব্লেড দিচ্ছি, একেবারে ন্যাড়া হয়ে যা। অ্যান্ড ওয়ান মোর থিংস, চুলের সঙ্গে সঙ্গে নিজের অতিরিক্ত নড়তে থাকা জিভটাকেও কাটিস কিন্তু। হতবম্ব মাহি, মায়াভরা হরিণী চোখ দুটো তার বিস্ময়ার ভয়ের চাপে কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড় যেন। লোকটা আবারও তাকে সুযোগ বুঝে ঠেস মেরে যাচ্ছে। সপ্তদশীর ধবধবে মুখশ্রী লাল হয়ে গেল নিমিষেই। পাতলা টিকালো নাকের ডগাটা কেমন টুকটুকে লালাভাই ছেয়ে গিয়েছে দেখো। নরম তুলতুলে চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে সপ্তদশীর নিজ কণ্ঠে আওয়াজ তুলল কাট। আপনার এসব উদ্ভট উপদেশ আপনি আপনার নিজের পকেটেই রাখুন। মুখটা খুললেই যখন তখন ঠেস মেরে কথা না বললে আপনার চলে না, তাই না? যুবকের বাদামি রঙা চুলগুলোর আড়ালে ঢেকে থাকা প্রশস্ত কপালখানায় দেখা মিলল গোটা কতক ভাঁজের ছাপ। দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ, ছুরির ধারালো অংশের ন্যায় স্পষ্ট খাড়া নাকখানা তার ফুলে উঠেছে খানিক। চোয়ালের রেখা টান টান করে কর্কশ কণ্ঠে শুধালো, আমার মতো বিষ্টের সাথে মুখে মুখে তর্ক করতে তোর ভয় লাগে না বান্দির মেঘ? সপ্তদশী মৌন, নাকের পাটা ফুলিয়ে মুখ ঘুরিয়েছে অন্যত্র। দুই হাত বুকের কাছে ভাঁজ করতেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর কটমটে স্বনিগ্ধ কণ্ঠ, তোর কি ঘাড়ের সমস্যা বান্দির মেঘ? সহসা সপ্তদশীর মসৃণ ললাটে ভাঁজ পড়ল গোটা কয়েক। ভ্রুদয়ের মধ্যাংশ সামান্য গুটিয়ে ঘাড় ঘোরালো সম্মুখে। রয়ে শয়ে মাথাটা খানিক উঁচিয়ে তাকালো যুবকের কঠিন মুখাব্যয়। অতঃপর সন্দিহান গলায় জিজ্ঞেস করল, মানে? ঘাড়ে সমস্যা হতে যাবে কেন? এই পর্যায়ে দাঁতের চাপায় দাঁত পড়ল যুবকের। কদম দুইখানা সামান্য এগিয়ে এনে শক্ত চোয়ালে কটমট শব্দ তুলে খেকিয়ে শুধালো, তাহলে কথায় কথায় ঘাড়তারামি করিস কেন বান্দির মেঘ? নাকি আমার হাতের উত্তম মধ্যম না খেলে তোর পেটের ভাত হজম হয় না? কোনটা? সপ্তদশী চিবুক নামালো কণ্ঠায়। মারের কথা শুনতেই তার আদুরে মুখখানায় নেমে এলো রাজ্যের আধার। চোখ দুটোর কার্নিশ অলক্ষ্যে চিকচিক করে উঠল বুঝি। রুড মানব সরু চোখে দেখল সব। ঘাটটা সামান্য নুইয়ে এনে আলগোছে দুই হাত বাড়িয়ে রাখল মাহির দুই ধারের কাউন্টার টপের উপর। ধীরে ধীরে মেয়েটার দিকে আলগোছে ঝুঁকে আসতেই চুপসে যায় সপ্তদশী। ভয়ার্ত ঢোক গিলে কাপা কাপা হাতে খামচে ধরে নিজের বুক। কোমর এক জায়গায় স্থির থাকলেও দোদুল্যমান ক্ষুদ্র দেহটা পেছাতে লাগলো ভয়ে ভয়ে। যুবকের তীক্ষ্ণ দৃষ্টি নীরবে দেখল সব। পুরো বাদামি অক্ষিপুটে আচানক দেখা গেল এক চিলতে কুরহাসির রেশ। পরক্ষণেই সে কেমন গমগমে গলায় আওড়ালো, পা দুটো কি খুব বেশি লম্বা হয়ে গিয়েছে বান্দির মেঘ? ভয়ে তটস্থ সপ্তদশী। খিচে রেখেছে অক্ষিপুট। এরই মধ্যে মুগ্ধরমণ মোটা কথা কর্ণকুহরে পৌঁছাতেই ধীরে ধীরে চোখের পর্দা সরালো মাহি। বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল, মানে? যুবকের দৃষ্টিতে যেন আগুন ঝরছে। সে আগুনের উত্তাপে চোখে চোখ রাখা দায় সপ্তদশীর। তড়িঘড়ি করে দৃষ্টি ঝোঁকায় কোনো মতে। তবে শেষ রক্ষাটুকু কি আর হলো তার? বোকামে নজর ঝুঁকাতেই যুবকের শক্তপোক্ত হাতের থাবা আচমকা এসে চেপে ধরল তার কণ্ঠা। মাহি ভরকায়। হুটহাট আক্রমণের তাল সামলাতে না পেরে ভুলবশত হাতের ধারালো নখের আঁচড় বসায় যুবকের উন্মুক্ত লোমহীন পেটানো বক্ষে। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধর। সে কেমন কটমটিয়ে তাকিয়ে আছে মাহির পানে। চোয়াল শক্ত তার, নাকে মুখে লেপটেছে লালাভ আবরণ। সে তৎক্ষণাৎ হাতের জোর বাড়িয়ে হিসহিসিয়ে আওড়ায়,
এটা তোর বাপের বাড়ি নয় যে তুই যখন তখন এদিক ওদিক ঘোরাঘুরি করবি বান্দির মেঘ। তোকে কতবার বলেছি ঘর থেকে না বের হতে। সব সময় আমার কথার উল্টোটাই কেন তোর করতে হয় বান্দির মেঘ। কণ্ঠনালী ভেঙে পড়বার জোগাড় মাহির। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু, তবুও তেজ কমেনি সপ্তদশীর। নাকের পাটা ফুলিয়ে জোরালো এক নিঃশ্বাস টেনে ঝাঝালো কণ্ঠে থেমে থেমে আওড়ালো, কারণ আমি আপনাকে মানতে বাধ্য নই। কথাটা বুঝি যুবকের মাথা ভর্তি উত্তপ্ত আগুনে এক কৌটো ঘি ঢালল। সে কেমন তড়াক করে জ্বলে উঠল দেখো। এক ঝটকায় সপ্তদশীর নরম কণ্ঠা ছেড়ে দিয়ে আচানক এক হিংস্র চপেটাঘাতে পিষ্ট করল মাহির নরম তুলতুলে কপল। মুহূর্তেই ঘাড় বাঁকিয়ে কাউন্টার টপের উপর আছড়ে পড়ল সপ্তদশী। চোখ দুটো তার সঙ্গে সঙ্গে ঝাপসা দেখতে লাগলো সব কিছু। মাথাটা ঘুরছে ভন ভন করে, কানে উঠছে মাছি। গালটা বুঝি এক্ষুনি খসে পড়বে অবস্থা বেচারির। সে কেমন আলতো করে হাত উঠিয়ে আনলো গালের উপর। জ্বলতে থাকা অবশ গালটা হাতের একটুখানি শীতল স্পর্শ পেতেই আরাম পেল বেশ। তবেই আরামের স্থায়িত্ব খুব বেশি সময় ধরে হলো না। তার আগেই পাঁচটে শক্তপোক্ত রুক্ষ আঙুল আচানক মুঠোয় চেপে ধরল মাহির নরম ঘাড়। সপ্তদশী কোকিয়ে ওঠে ব্যথায়। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকা অবস্থাতেই সপ্তদশীর মাথাটা আলগোছে নিজের দিকে ঘুরিয়ে নেয় রূঢ় মানব। চোখে মুখে স্পষ্ট আগুন লেপ্টে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, ইউ বিচ, আমাকে মানবি না তো কাকে মানবি তুই? তোর ওই 2 দিনের নাগরকে মানবি জানোয়ারের বাচ্চা। হাতের কাছে একবার পাই শুধু তোর 2 দিনের নাগরকে। দেন তোর চোখের সামনে ওই বাস্টার্ডকে টুকরো টুকরো করে ছাড়ব। মাইন্ড ইট। ঘাড়ের রক ছিঁড়ে যাবার জোগাড় বেচারির। হাত দিয়ে অনবরত ঠেলে দিচ্ছে যুবকের শক্তপোক্ত হাত। তবুও লাভের লাভ তো হচ্ছেই না, উল্টো ব্যথা বাড়ছে ঘাড়ের। মাহি এবার বড্ড অসহায়। ফুপিয়ে উঠল ঘাড়ের ব্যথায়। নাক টেনে টেনে শুধালো, ব্যথা পাচ্ছি আমি। যুবকের দৃষ্টি নিষ্প্রাণ। কপালের চামড়ায় দগদগে ক্ষত এখনো স্পষ্ট। ঘাড় সমান ওলফকাট চুলগুলো আজ কপালের সামনে ছড়িয়ে আছে বড্ড এলোমেলো ভাবে। অমন একটা দগদগে ক্ষততে ওষুধ কিংবা ব্যান্ডেজের ছিটে ফোঁটাও নেই। যুবক নিজের ক্ষতের প্রতি বড্ড উদাসীন। চুলের আড়ালে কোনো রকমে ঢেকে গিয়েছে ক্ষতর দাগ। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব। ঘাড়ের রগ ফুটেছে বেশ। মুখাবয়ে কঠিনতা লেপ্টে সে আচমকা মাহির কথার প্রতি উত্তরে এক অদ্ভুত কণ্ঠে শুধালো, আমার চাইতেও বেশি পাচ্ছিস বান্দির মেঘ। থমকায় মাহি। যুবকের অদ্ভুত কণ্ঠে কেঁপে উঠল তার বুক। চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত স্থিতিশীলতা। ঘাড়ের ব্যথা ভুলিয়ে সপ্তদশীর সন্ধানী চোখ খুঁজল যুবকের রূঢ় দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা ভাষা। ছোট্ট মস্তিষ্ক তার মত্ত হয়েছে যুবকের হুটহাট কথার মানে খুঁজতে। কি উদ্দেশ্যে কথাটা বলল সে? তার চাইতেও বেশি মানে? মাহি দ্বিধাবোধে ভুগছে। বোকার ন্যায় হতবিহ্বল দৃষ্টে যুবকের পানে তাকিয়ে থাকতেই হঠাৎ করে তার সন্ধানী চোখ জোড়া গিয়ে আটকালো যুবকের কপাল বরাবর লুকিয়ে থাকা দগদগে ক্ষতটায়। নরম দিলে সপ্তদশী পীড়িত হওয়া সত্ত্বেও যুবকের তাজা ক্ষত দেখে চমকে উঠল বেশ। অজান্তেই ডান হাত উঁচিয়ে যুবকের কপাল স্পর্শ করার দুঃসাহস দেখানো মাত্রই তার হাতের নরম কবজি সন্ধিকে চট করে আটকে নেয় মুগ্ধ। শক্ত চোয়ালে কটমট শব্দ তুলে গর্জে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি বান্দির মেঘ। হতবুদ্ধিকর ভাব নিয়ে তাকিয়ে আছে মাহি। যুবকের দগদগে ক্ষতর পানে ঠায় দৃষ্টি বজায় রেখে শুধালো, আপনার কপালটা এত খারাপভাবে কাটল কিভাবে?
মাথার তালু জ্বলছে রুড মানবের। এক ঝটকায় মাহির ঘাড় কবজি সন্ধি ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় এক কদম। কটমট করতে করতে হাত ঠেকালো নিজের কোমরে। অতপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে শুধালো, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে বান্দির মেঘ? উজ্জ্বল মুখখানা নিমিষেই চুপসে গেল সপ্তদশীর। সেথায় ভর করল একরাশ বিরক্তি। লোকটা যে অমন তেরা তা তো আগে থেকেই জানা তার। তারপরও যে কেন সে সব জিজ্ঞেস করতে গেল? মাহি শক্ত করল মুখাব্বয়। থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে তরাক কণ্ঠে আওড়ালো, ঘাট হয়েছে আমার। ঘটে বুদ্ধি থাকলে আর কোনোদিন আপনাকে কিছু জিজ্ঞেস করব না। তখনই ঘাড় কাত করে তাকায় মুগ্ধ। দৃষ্টি সরু করে সন্দিহান গলায় সঙ্গে সঙ্গে বলল, এত মার খেয়েও গলায় দেখি তেজ কমেনি বান্দির মেয়ের। সরু নাকের পাটাটা মুহূর্তেই ফুলল মাহির। কাউন্টার টপ থেকে নেমে যেতে তৎপর সে। কাট কাট কণ্ঠে শুধালো, কমবেও না অত সহজে। জিভ ঘষে কথাটা বের হয়েছে সেকেন্ড 10 হবে বোধহয়। আর অমনি নির্দয় মানব তৎক্ষণাৎ এগিয়ে এসে পথ আটকালো মাহির। এহেন অতর্কিত কাণ্ডে বিরক্ত মাহি। তার দুই পায়ের হাঁটু ঠেকেছে যুবকের নাভিকমল বরাবর। সপ্তদশী দাঁত কিরমির করতে করতে হাঁটু দুইখানা সরাতে উদ্যত হতেই বাদ সাধল যুবক। এক হাতে শক্ত করে চেপে ধরল সপ্তদশীর হাঁটু। মাহি বিরক্ত হলো। তিক্ত বিরক্ততায় মাথা উঁচিয়ে তাকালো পাহাড় সম মানুষটার দিকে। তেতো কণ্ঠে খ্যাক খ্যাক করে আওড়ালো, কি সমস্যা আপনার? আমার হাঁটু ধরলেন কেন? নিখাদ সৌন্দর্যের অধিকারী যুবকের বাদামি ঠোঁট দুটো আলগোছে দাঁতের তলায় পিষে গেল কেমন। পিয়ার্সিং করা ঠোঁটের বাদিকের অংশখানা এখনও আটকে আছে লম্বা ক্যানাইন দাঁতের নিচে। সে যেন এক রক্তচোষা। কি লম্বা তার দাঁত কপাটির উপরিভাগের ক্যানাইন দাঁত দুটো। যুবক কিয়ৎক্ষণ রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে রইল সপ্তদশীর পানে। অতপর শান্ত অথচ রুড কণ্ঠে হিসিয়ে বলল, ওর তেজ কমাতে। কেঁপে ওঠে মাহি। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা আচমকাই মুচড়ে উঠল অজানা ভয়ে। যুবক বেশ দেখল মেয়েটার ভয়ার্ত মুখখানা। তা পরখ করতে সে কি পৈশাচিক আনন্দ তার। যুবক আলগোছে ঝুঁকে এলো মাহির পানে। সপ্তদশী তৎক্ষণাৎ দুই হাতে ঠেলতে লাগলো বলিষ্ঠ মানবকে। তবে বালাই সার। অমন একটা পাহাড় সম মানবকে কি আর তার মতো মাছি দূরে ঠেলতে পারে? সপ্তদশী নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও এক চুল নাড়াতে পারেনি মুগ্ধকে। শেষমেশ আর সইতে না পেরে মাহি কেমন চেঁচিয়ে বলে ওঠে, খবরদার আমার কাছে আসবেন না, না হলে। বাকিটা কণ্ঠ অবধি আসার আগেই আটকে গেল সপ্তদশীর। জিভের ডগা হয়ে গেল বাকশূন্য। তার ছলো ছলো চোখজোড়ার ভীতু চাহনি একদৃষ্টে তাকিয়ে আছে যুবকের মুখ পানে। সপ্তদশীর ক্ষুদ্রাকায় দেহটা কাঁপছে ভীষণ। শত হলেও বুক বরাবর ঠেকেছে রিভলভারের ঠান্ডা নল। ভয় না পেয়ে থোড়াই উপায় আছে তার। মাহি ঢোক গিলছে ক্ষণে ক্ষণে। যুবকের কুড়হাসি মাতিয়ে রেখেছে তারই অধর রেখা। চোখে মুখে খেলছে একরাশ রহস্যময় ভাবস্রোত। যুবক ঘাড় নুইয়ে আনে সামান্য। মাহির বুক বরাবর বন্দুকের শীতল নলটা আরেকটু ঠেলে দিয়ে হিসিয়ে বলল, স্প্রেড ইউর লেগস। আকাশ ভেঙে ধরণীতে টপকালো সপ্তদশী। চোখ দুটো বিস্ময়ে কোটর ছাড়িয়ে বেরিয়ে আসবে আসবে ভাব। মুখাব্বয়ের অভিব্যক্তিতে শনাক্ত হচ্ছে একরাশ হতবাকতা। সপ্তদশী ভুলেই বসল যুবকের কথা। এদিকে মুগ্ধ নামক বেপরোয়া পুরুষ কথা পুনরাবৃত্তিতে অভ্যস্ত নয়। এ যে তার শানের খেলাপ। যুবক চোয়াল ফোটালো ফের। তখনই মাহির বুক থেকে বন্দুকের নল উঠিয়ে এনে আচমকা ঠেকালো সপ্তদশীর ললাট বরাবর।
ফের হুঙ্কার ছুঁড়ে আওড়ালো, ইউ ফাকিং বিচ, জাস্ট ওপেন ইউর লেগস। তৎক্ষণাৎ হাঁটুদ্বয়ের মাঝে দূরত্ব টানল সপ্তদশী। বুক ভাঙা আর্তনাদে ভারী তার বুক, চোখ দুটো আর মানছে না বাত। নীরবে ঝরাচ্ছে অশ্রু। যুবক আলগোছে পা বাড়ায় সম্মুখে। ধীরে ধীরে সপ্তদশীর কপাল থেকে রিভলভারের নল নামিয়ে তা রাখল কাউন্টারের উপর। অতঃপর নিজের রুক্ষ আঙুলের শক্ত থাবায় আচানক আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। সপ্তদশী চোখ খিচে কোকিয়ে ওঠে এবার। চোয়াল কটমট করছে তার। এই বুঝি চোয়ালটা ভেঙে গুড়িয়ে পড়বে মাটিতে। অথচ মুগ্ধ নামক গম্ভীর মানব শেষলাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে মাহির তীর করে কাঁপতে থাকা অধর যুগলের পানে। যুবকের নয়ন আটকাচ্ছে না আজ। নয়নে মেতেছে তেজোয়ান ভাব। সে কেমন ভ্রু উঁচিয়ে শ্লেষাত্মক ইঙ্গিত জুড়ে আওড়ালো, ক্যান আই টেস্ট ইউর লিপস ফর ওয়ান্স বান্দির মেঘ। নাক কুচকায় মাহি। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। বেহায়া যুবক কেমন শ্লেষাত্মক ভঙ্গিতে হাসছে দেখো। সপ্তদশী তখনই চোখে মুখে একরাশ ঘৃণা লেপ্টে আগুন কণ্ঠে আওড়ালো, এসব বেহায়াপনা করতে আপনার লজ্জা করছে না নোংরা লোক। ঠোঁট বাঁকায় রুট মানব। শুষ্ক অধৈর্যরা জিভের ডগা দিয়ে আলতো করে ভিজিয়ে নিয়ে ধীরে ধীরে মুখ এগোয় মাহির দিকে। তাচ্ছিল্যের ভান ধরে হিসহিসিয়ে বলে, না, করে না। চোয়ালের ব্যথায় মুষড়ে যাচ্ছে সপ্তদশী। মুখটা অন্যত্র ঘোরানোর জো নেই তেমন। বেহায়া লোকের হাত থেকে নিজেকে বাঁচানোর শেষ প্রয়াসে কোনো রকম চোখ খিচে বলে ওঠে, আমার এই ছোট্ট জীবনে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি, তাহলে সেটা নিঃসন্দেহে আপনি মিস্টার বিস্ট। চোয়ালের পেশি টান টান হলো মুগ্ধর। ঠোঁটে খেলল তাচ্ছিল্যের হাসি। সপ্তদশীর নরম সরম ঠোঁট যুগল ছুঁই ছুঁই তার রুক্ষ অধর যুগল। সে কেমন নাটকীয় ভান ধরে তখনই মাহির বাহাতখানা চেপে ধরে জোর করে নামিয়ে আনল নিজ ট্রাউজারের সম্মুখ ভাগে। বিপদসীমা প্রায় ছুঁই ছুঁই অবস্থা মাহির হাত। সপ্তদশী নাক মুখ কুচকে হাত গুটিয়ে নেবার প্রয়াসে মত্ত। অথচ বেয়াদব ছেলেটাকে দেখো। মেয়েটাকে ইচ্ছে করে জ্বালাতন করতে শ্লেষাত্মক কণ্ঠে বলে ওঠে, গুনে দেখতো বান্দির মেয়ে, তাতে আমার কয়টা বাল ছেঁড়া গেল। লজ্জায় কান গরম হয়ে গেল সপ্তদশীর। কানের ছিদ্র দিয়ে নির্ঘাত বের হচ্ছে ধোঁয়া। নিজ অসহায়ত্বে ভেঙে পড়েছে বোকা মেয়ে। সহসা কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে। নির্দয় মানব বাঁকা হাসল এই পর্যায়ে। ধীরে ধীরে নিজের রুক্ষ অধর যুগল আলগোছে রাখল সপ্তদশীর তুলতুলে অধরের উপর। মাহির ফোপানো বাড়ল বোধহয়। ছটফটাতে লাগলো সদ্য জবাই হওয়া পশুর ন্যায়। রুড মানব আগের ন্যায় ঠায় অবস্থানে থেকেই হিসিয়ে শুধালো, মেয়েদের তেজ কাচের চাইতেও বেশি ভঙ্গুর হয় বান্দির মেঘ। সামান্য একটা আঘাত আর অমনি তোদের তেজ অহংকার সবটা চূর্ণ বিচূর্ণ। ভুলেও আমায় রাগাস নামে। একবার যদি আমার নিজের পশুত্বে নামি, তাহলে সবার আগে তোকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলব। নেহায়েত তোর বয়স কম। আমার মতো বিস্টকে সামলাতে গেলে মরণ নিশ্চিত তোর। সো ডোন্ট ইউ ডেয়ার টু ক্রস ইউর লিমিটস। সময়ের আগে অকাজ করতে চাচ্ছি না। সবগুলো কথা সপ্তদশীর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে গিয়েছে রুড মানব। সপ্তদশী নীরবে শূন্য সব। চোখ দুটো তার বুজে রাখা। মুগ্ধ আলগোছে ঠোঁট সরালো কথা সেরে। ঝটকা মেরে সপ্তদশীর চোয়াল ছেড়ে দিয়ে পিছিয়ে দাঁড়ালো 2 কদম। উন্মুক্ত পেটানো দেহখানা টান টান করে 2 হাত গুজল পকেটে। ক্ষণে ক্ষণে কঠিন মুখে ধমকে বলল, নাও গো ব্যাক টু ইউর রুম। এক বাক্যেই কাজ হলো এবার। সপ্তদশী ভীষণ বাধ্যভাব নিয়ে তড়িঘড়ি করে নেমে এলো কাউন্টার টপ থেকে।
অতঃপর কিচেন ফ্লোরের এক কোণে গা গুটিয়ে বসে থাকা ভয়ার্ত কিউটিকে কোলে তুলে দিল এক ভোঁদড়। তবে যাওয়ার সময় আবার কি মনে করে হুট করেই পা থামালো সপ্তদশী। বোকার ন্যায় ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরতেই চোখাচোখি হলো রুড মানবের সাথে। রুড মানব সামান্য ঘাড় কাত করে ঠোঁট কামড়ে রেখে একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। মাহি ভরকায়। শুকনো ফাঁকা ঢোক গিলতে গেলেই হুট করে দেখল যুবক বাহাত বের করেছে পকেট থেকে। রয়ে শয়ে বাহাতের মিডল ফিঙ্গার উঁচিয়ে মেয়েটাকে দেখিয়ে দিয়ে হিসহিসিয়ে বলে ওঠে, ফাক ইউ বান্দির মেয়ে। বেয়াদব ছেলের বেয়াদবি দেখে গা গুলিয়ে ওঠে মাহির। নাক মুখ সিটকে তখনই চলে গেল কিচেন থেকে। সপ্তদশী দৃষ্টিসীমানার বাইরে যেতেই রং পাল্টালো যুবকের মুখ। সেথা এবার ভর করল কুড়োতা। দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে যাচ্ছে মুগ্ধ। শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে বিড়বিড়িয়ে আওড়ালো, ফাক অফ। থরথর করে কাঁপছে মেস। নতমস্তকে হাঁটু গেড়ে মার্বেলের মেঝেতে বসে আছে সবাই। অদূরে উঁচু গদিতে পায়ের উপর পা তুলে বসে আছে মনস্টার। ডান হাতে তার একখানা স্নাইপার, যার তল ঠেকেছে ফ্লোরে। যুবক বাহাতে সিগার চেপে ধরে টান বসাচ্ছে ক্ষণে ক্ষণে। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া উঠছে মুখমণ্ডলের চারপাশে। গদি হতে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে অ্যাডুইন। গম্ভীর দৃষ্টি তার মেয়েদের দিকে নিবদ্ধ। প্রায় বেশ কিছুক্ষণ পর কামরার নীরবতা ভেদ করে মনস্টার শব্দতুল্য কণ্ঠায় গমগমে গলায় আওড়ালো, মেয়েটার ঘরে খাবার দিয়ে আসিসনি কেন? মেয়েটা সব কাঁপছে। তাদের ভাষ্যমতে মেয়েটা মনস্টারের নিকট স্পেশাল কেউ। তার খাবার দাবারে কোনোরূপ কমতি হলে মনস্টার নিশ্চয়ই কাউকে ছাড় দেবে না। তাই তো ভয়ের চোটে কেউ আর সাহস করেনি মেয়েটার খাবার আনা নেওয়ায়। এদিকে মনস্টারের কথা শোনার পরও সকলের মৌনতা দেখে চোয়াল শক্ত হলো অ্যাডুইনের। কোমরের পিঠে দুই হাত বেঁধে যুবক কঠিন গলায় ধমকে বলল, সবাই কি বোবা হয়ে গিয়েছিস? শুনতে পাচ্ছিস না মনস্টার কি বলছে? মেয়েদের মধ্যে থেকে এবার আগ বাড়িয়ে কথা বলল মধ্যবয়সী এক রমণী। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে বলতে লাগলো, আসলে মনস্টার, আমরা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আমাদের রান্না বা আমাদের দেওয়া খাবার যদি মিসের পছন্দ না হয়, তখন তো আপনি আমাদের মেরে ফেলতেন। তাই এখন কি না মেরে থাকবো? মেয়েদের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মনস্টারের গমগমে কণ্ঠ শোনা গেল। তখনই কেঁপে ওঠে সবাই। মনস্টার নামক বলিষ্ঠ পুরুষ ঠোঁটের ফাঁকে সিগার গুজে রেখে স্নাইপার তুলল কাঁধে। অতঃপর স্নাইপারের লম্বা নল মেয়েদের দিকে ঘোরাতে ঘোরাতে ডান হাতে ট্রিগার চাপলেন নির্দয় মানব। পরমুহূর্তেই ঝনঝনানোর বিকট শব্দে কেঁপে উঠল কামরার প্রতিটা দেয়াল। বৃষ্টির ন্যায় গুলিবর্ষণে মুহূর্তেই নেতিয়ে গেল কয়েক জোড়া প্রাণ। সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে গেল লৌহুর দাগ। মার্বেলের তকতকে ফ্লোর ভেসে গেল তাজা লৌহুর বহরে। প্রায় মিনিট 10 গোলাবর্ষণ চালিয়ে অবশেষে থামল মনস্টার। স্নাইপারের চৌকস ডগাটা কেমন আগুনের ন্যায় লাল হয়ে গিয়েছে। মনস্টার আলগোছে তা কাঁধ থেকে নামিয়ে এক ঝটকায় ছুঁড়ে ফেলল মেঝেতে। ঠোঁটের কোণে গুজে রাখা সিগারটা ফের হাতে নিয়ে যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় ডাকল, অ্যাডুইন। এক ডাকে সাড়া দেবার মানুষ অ্যাডুইন। তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়ালো মনস্টারের গদির পাশে। মাথাটা নুয়ে রেখে আনুগত্যপ্রবণ কণ্ঠে বলল, জি মনস্টার। সিগারে লম্বা টান বসালো মুগ্ধ। রয়ে শয়ে শটান হয়ে দাঁড়ালো বসা ছেড়ে। পরক্ষণে দুই হাত পকেটে গুজে যুবক পা বাড়ায় সম্মুখে। শূন্য পায়ে ফ্লোরে ভেসে থাকা উষ্ণ লৌহুতে আলগোছে পায়ের তালু ডুবিয়ে রেখে দাঁড়ায় নির্দয় মানব। এহেন কাণ্ডে স্বস্তিতে শরীর থেকে সকল ক্লান্তি নেমে যাচ্ছে তার।
যুবক সিগারে ফুঁক বসিয়ে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, এখন থেকে ওর কোনো কিছু চাওয়ার আগেই যেন ওর হাতের কাছে সব চলে যায়, হোক সেটা খাবার অথবা অন্য কিছু। গট ইট? গম্ভীর মুখে উপর নিচ মাথা নাড়ায় অ্যাডউইন। পরক্ষণে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসির রেশ টেনে মনে মনে আওড়ায়, তা তো দিবই মনস্টার। রাত প্রায় 10টা। পেট পুড়ে খেয়ে দিয়ে আজ আর নড়তে পারছে না সপ্তদশী। একসঙ্গে পছন্দের হরেক রকম খাবার পেয়ে হাবাতের ন্যায় গপগপিয়ে গিলেছে 2 প্লেট ভাত। শুধু কি সে, তার কিউটিও যে খেয়েছে অনেক কিছু। পেট ফুডের সাথে খেয়েছে ইস্টার্ন ফুড। এতদিনে পেট পুড়ে খেতে পেরে সে কি আনন্দ মহাশয়ের। মাহি পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে। এক রাতেই যা খাবার খেয়েছে না, অত খাবার হজম হতেও তো সময় লাগছে বেশ। সপ্তদশী গুটি গুটি পায়ে হাঁটছে, সঙ্গে দৌড়াচ্ছে তার কিউটি। দুজনার মধ্যে দাওয়া নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ঠিক তখনই ঘরের দরজার কাছ থেকে ধেয়ে এলো এক তরুণীর সুমিষ্ট কণ্ঠ, আসবো মুনলাইট? পায়ের গতি থামালো মাহি, ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। দরজার কাছে মিলাকে অমন অনুমতির আশায় দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুগোটায় সপ্তদশী। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে স্নিগ্ধ গলায় বলে ওঠে, অনুমতি নেবার কি আছে মিলা, চলে এসো। অনুমতি পেয়ে তবেই ভেতরে ঢুকলো মিলা। গায়ে তার এখনো সকালের মলিন শাল। গম্ভীর মুখে গুনে গুনে পদচারণায় মিনিট দুয়েকে চলে এলো মাহির নিকট। এসেই কোনোরূপ বলা কওয়া ছাড়া আচমকা টেনে ধরল মাহির নরম কবজি সন্ধি। এহেন হুটহাট কাণ্ডে অবাক মাহি। হতবাক চোখে মিলার পানে তাকাতেই মিলা তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে বসালো বিছানায়। অতঃপর নিজেও বসল মেয়েটার পাশে। মাহি এখনো হতবাক নেত্রে তাকিয়ে আছে। ভ্রু গুটিয়ে গম্ভীর মুখে যেই না কিছু বলতে যাবে, অমনি মিলা নিজের শালের ভেতর থেকে একখানা চিঠি বের করে এনে আলগোছে ধরিয়ে দেয় মাহির হাতে। মাহি হতবম্ব। পুরনো দিনের ভিনটেজ পেপারে তৈরি একখানা খাম। সে খামে আদৌ কি আছে তা জানতে কৌতূহলী মাহি। তৎক্ষণাৎ আগ্রহী দৃষ্টে তাকালো মিলার পানে। চোখে মুখে একরাশ হতবাকতা লেপ্টে স্নিগ্ধ কণ্ঠে আওড়ালো, কি এটা, কে দিয়েছে? মিলার গম্ভীর মুখে এতক্ষণে ফুটল এক টুকরো মুচকি হাসি। সে আলগোছে ডান হাতে ছুঁয়ে দিল মাহির নরম গাল, যেখানে এখনো মনস্টারের থাপ্পড়ের আঘাত স্পষ্ট। মিলা একদৃষ্টে কিয়ৎক্ষণ চেয়ে রইল মেয়েটার গালের দিকে। পর মুহূর্তেই ছলছল হয়ে উঠল তার চোখ। মাহি তখন ফের জিজ্ঞেস করে ওঠে, বললে না যে, এটা কার চিঠি? ধ্যান ভাঙল মিলার। তড়িঘড়ি করে নিজের চকচকে দৃষ্টি লুকালো এদিক ওদিক। ভেজা চোখে আলতো হেসে শুধালো, তোমার পাগল প্রেমিক। কপালের ভাঁজ গাঢ় হলো সপ্তদশীর। চোয়াল ফুটিয়ে আচমকা হাতের খামটা ছুঁড়ে ফেলল মেঝেতে। পরক্ষণে গমগমে গলায় আওড়ালো, আমার কোনো প্রেমিক নেই মিলা। যখন তখন এসব উদ্ভট কথা আমায় না বললে আমি খুশি হব। মিলা ফের গম্ভীর হলো। সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার কাছটা পরখ করে ঘুরে তাকালো মাহির পানে। রয়ে শয়ে চাপা স্বরে বলতে লাগলো, যে তোমায় নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, তাকে তোমার পাগল প্রেমিক বলবো না তো কি বলবো মুনলাইট? তুমি হয়তো জানোই না সে ছেলে একমাত্র তোমাকে এই নরক থেকে বের করতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে বারবার। এহেন কথায় জারপন্ডাই অবাক মাহি। সহসা ঘাড় ঘুরিয়ে তাকায় মিলার পানে। হতবাক কণ্ঠে বলে, মানে? মিলা ফের দৃষ্টি ঘোরায় দরজার দিকে। রয়ে শয়ে সতর্ক হয়ে বসল নড়ে চড়ে। নিজ উদ্যোগে মাহির ডান হাতটা টেনে এনে নিজের হাতের মুঠোয় চেপে ধরে।
শুকনো অধরজোড়া জিভ দিয়ে খানিক ভিজিয়ে বলতে লাগলো, এখন এত কিছুর মানে বলতে পারবো না মুনলাইট, শুধু এইটুকু মনে রাখো, এখানে আর বেশি দিন থাকা তোমার জন্য ঠিক না। যে কোনো দিন যে কেউ এসে তোমায় মেরে ফেলতে পারে, আর আমি বেঁচে থাকতে এমনটা কখনো হতে দেব না মুনলাইট। কিন্তু তোমার আগে আমার যদি কিছু হয়ে যায়, তখন তখন আমি তোমায় কিভাবে সেভ করব বলো? তাই আমার এই দেহে প্রাণ থাকতেই আমি তোমাকে সহি সালামত এখান থেকে বের করে ছাড়ব। এহেন কথাগুলো যেন মাথার উপর দিয়ে যাচ্ছে সপ্তদশীর। তার চোখে মুখে অবোধের ছাপ স্পষ্ট। সে ভ্রু গুটিয়ে সন্দিহান গলায় আবারও জিজ্ঞেস করল, কে মারবে আমায়? ওই বিস্ট? মিলা আহত হাসি ফোটালো ঠোঁটের কোণে। আলতো করে মাহির গালে হাত বুলিয়ে ধরে আসা কণ্ঠে বলল, তুমি আপাতত যেখানে আছো এটা একটা নরক, যেখান থেকে কেবলমাত্র সেই বেরোতে পারবে যে কিনা শেষ পর্যন্ত বেঁচে থাকবে। ঠিক এই কারণে এখানকার প্রতিটা মানুষ একে অপরের মরণ চায়। ইতিমধ্যেই অনেকে এই কাজ করেছে। অবশ্য এই আদেশ স্বয়ং রুশদি কিং দিয়েছে। শোনো মুনলাইট। থামল মিলা। শুকনো গলাটা খানিক ঢোক গিলে ভিজিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, তোমার প্রাণ সংকটে আছে মুনলাইট। মনস্টার জেনে বুঝে তোমায় এই প্যালেসে রেখে গিয়েছে। যদি কেউ তোমায় মেরে ফেলে তাহলে ওকে, না হলে সে নিজে মারবে তোমায়। অর্থাৎ তুমি মনস্টারের অধীনে থাকলে আজ না হয় কাল তোমার মরণ নিশ্চিত, যেটা আমি এবং মায়াং কেউ চাই না। আমরা চাই তুমি অন্তত বেঁচে থাকো। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে সপ্তদশীর। তার মতো ক্ষুদ্র মানুষটার প্রাণও যে এতটা সংকটে থাকতে পারে তা হয়তো কল্পনাতীত ছিল তার জন্য। মাহি থমকে বসে আছে। মিলার চোখ দিয়ে নীরবে গড়াচ্ছে অশ্রু। একখানা বড়সড় টিভি পর্দার সামনে দাঁড়িয়ে আছে মাফিয়া মনস্টার। এক হাত তার ট্রাউজারের পকেটে গুজে রাখা, আরেক হাতে হুইস্কির বোতল। আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগার। যুবক ক্ষণে ক্ষণে চুমুক বসাচ্ছে হুইস্কির বোতলে। তার বাদামি চোখ দুটো কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সম্মুখের টিভি পর্দায়। পর্দায় দেখা যাচ্ছে সপ্তদশীর ঘরের দৃশ্য। মিলা কাছে। মাহি বসে আছে তার সম্মুখে। মেয়েটা বুঝি কেঁদে দেবে দেবে অবস্থা। তার হাতে একখানা চিঠি। মাত্রই মিলা উঠিয়ে দিয়েছে ফ্লোর থেকে। যুবক আগুন চোখে দেখছে সব। মাত্রাতিরিক্ত রাগে গজগজ করছে সে। মুখ ভরে ভরে গিলছে হুইস্কি। পেছন থেকে অ্যাডুইন তখন গম্ভীর মুখে বলে ওঠে, মনস্টার, জাস্ট একবার আদেশ করুন। ওনাকে না আটকালে উনি আবারও পালাবে। আপনি বললে আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসবো ওই ছদ্মবেশীকে। মনস্টার দাঁত কিরমির করছে। পকেট থেকে হাত বের করে এনে ঘাড় ডলছে অনবরত। সাপের ন্যায় ফোঁসফোঁস করতে করতে পরক্ষণে বলল, ওকে এখনই আটকে ফেললে আমি ওই বান্দির মেয়েকে প্রাণে মারব কি করে? থামলেন রুড মানব। টিভির পর্দা থেকে দৃষ্টি সরিয়ে গটগটিয়ে হাঁটা ধরল উল্টো পথে। যাবার সময় কটমটিয়ে বলে গেল, অ্যাডুইন, গার্ডেনে একটা কবর খুঁড়ে রাখ, আর প্যালেসের সিকিউরিটি কমিয়ে দে। ওই বান্দির মেয়ে যেদিন আবারও আমার প্যালেস থেকে পালানোর দুঃসাহস দেখাবে, সেদিনই হবে ওর আর ওর নাগরের জীবনের শেষ দিন। সো খেলতে দে ওকে। অ্যাডুইন শুনল সব। মুহূর্তেই তার চোয়াল হলো শক্ত। সে ফের টিভির দিকে চোখ রাখতেই দেখল মিলা হেঁটে এসে দাঁড়িয়েছে ঝাড়বাতির নিচে। আচমকা সে মাথা উঁচিয়ে তাকায় ক্যামেরা বরাবর। পরক্ষণে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ টেনে আলগোছে নিজের চোখ থেকে অশ্রু মুছে নেয়। তারপর কেমন চোখ মেরে সরে যায় সেখান থেকে। অ্যাডুইন তখন কটমট করে বিড়বিড় করল, ফাক ইউ মিলা।